প্রশ্ন তো থাকছে, ইসরায়েল কি জাতিসংঘে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মানবে? যদি না মানে সেক্ষেত্রে আসলে কি হবে? বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জনের যে বয়কট আহ্বানটা উঠেছে সেটাই বা ইসরায়েলকে কতটা চাপে ফেলতে পারে, এবং আন্তর্জাতিক মহল থেকে যে চাপগুলোর কথা বলা হচ্ছে সেটাই বা কতটা কাজে আসবে? ইস্যুগুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন, আমরা পেয়েছি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির আমাদের সঙ্গে আছেন, এবং আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর মোস্তফা সারওয়ার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সময়টা দিচ্ছেন। এম হুমায়ুন কবির, আপনাকে দিয়েই আসলে আলাপটা শুরু করতে চাই। আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন। ইসরায়েল কিন্তু আগেই বলেছে যে হামাসের জন্য যেটা ভালো হয় সেটা তারা কখনো করবে না। অর্থাৎ যুদ্ধবিরতিতে হামাসের একটা চেষ্টা ছিল, একটা আগ্রহ ছিল এবং তাদের সম্মতি আছে, এবং হামাসও জানে এটা তাদের জন্য ভালো হবে। ইসরায়েল কি তাতে রাজি হবে? মানে দীর্ঘমেয়াদী প্রস্তাবে যে রাজি হবে না তারা তো সেটা বলেই দিয়েছে। যদি তারা রাজি না হয়, ফলাফলটা আসলে কি হবে? পরিস্থিতি বদলাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে ইসরায়েল হামাস রাজি হবে তো হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। জি, ইসরায়েলেরও রাজি হওয়া ছাড়া কিন্তু খুব একটা উপায় নেই। তার কারণ হচ্ছে গত 8 মাস ধরে যুদ্ধটা চলছে। জি, 8 মাস যুদ্ধ চলা, এটার আর্থিক ভার বলুন, যেমন মানুষ ক্ষয়ের ভার বলুন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তাদের যে এখন দূরত্ব তৈরি হচ্ছে সেটা বলুন, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের যে জটিলতা তৈরি হচ্ছে, তাদের একমাত্র ঘনিষ্ঠ মিত্র যদি বলি সেটা মার্কিন যুক্তরাষ্ট্র, এবং প্রেসিডেন্ট বাইডেন কতখানি অসহায় হলে বা কতখানি চাপে পড়লে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্যবহার করতে হয়েছে, এটাও আমাদের উপলব্ধির মধ্যে রাখতে হবে। তো কাজেই ইসরায়েলের জন্য যে খুব একটা সুখকর অবস্থা সেটাও মনে করার কোনো কারণ নাই। তবে যেটুকু বলা দরকার সেটা হচ্ছে যে ইসরায়েলের বর্তমান সরকার, যেটা উগ্র ডানপন্থী সরকার যদি বলি নেতানিয়াহুর নেতৃত্বে, এই সরকার এখন মানে যদি বলেন যে দুই দিকের চাপের মধ্যে আছে। এক চাপ হচ্ছে যে যদি তারা এই মুহূর্তে এই যুদ্ধবিরতির প্রস্তাব যেটা জাতিসংঘে নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে সেটা যদি মেনে নেন, তাহলে নেতানিয়াহু সাহেব, ইসরায়েল প্রধানমন্ত্রী, যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন যে হামাসকে ধ্বংস করে ফেলতে, তো সেই কাজটা তো অসম্পূর্ণ রয়ে গেল। এবং তিনি ভালো করেই জানেন যে হামাস তো আর সামরিক সংগঠন শুধু না, হামাস একটা আইডি, হামাস একটা, আপনি যদি বলেন একটা একটা স্বপ্ন, এটা প্যালেস্টাইনি স্বাধীনতার স্বপ্নেরই একটা অনুষঙ্গ। তো কাজেই হামাসকে ধ্বংস করা যাবে না, কিন্তু তিনি সেটাকে লক্ষ্যমাত্রা হিসেবে রেখেছেন। কারণ যতদিন যুদ্ধ চলবে নেতানিয়াহু সাহেবের কোয়ালিশন টিকিয়ে এই সরকারটাকে ক্ষমতা রাখবার সেই সুযোগটা তিনি পাবেন। কাজেই আমার ধারণা যে নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য এর সাথে কিন্তু এই বিষয়টা জড়িত। কাজেই তিনি যদি আজকে যুদ্ধ বন্ধ করতে রাজি হন, ইতিমধ্যেই তার একজন সদস্য পদত্যাগ করেছেন। তিনি রাজি হলে কিন্তু ইতিমধ্যে হুমকি দিয়ে রেখেছে যারা উগ্র ডানপন্থী, তারা বলছে আমরাও কিন্তু পদত্যাগ করবো। তাহলে তার ইসরায়েলের নেতানিয়াহু সরকার থাকে, আর অর্থ দাঁড়াবে ইসরায়েলে আরেকটা নির্বাচন অবশ্যম্ভাবী, এবং সেই নির্বাচন হলে যে নেতানিয়াহু সাহেব জিতবেন এটা কিন্তু এখন বিভিন্ন তথ্য উপাত্ততে মোটামুটি জানা গেছে। এবং তার অর্থ আরো একটা গভীরতর ব্যক্তিগত সমস্যা নেতানিয়াহুর জন্য হয়ে আছে। তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো চার্জ হয়ে আছে। অর্থাৎ তিনি ক্ষমতায় থাকলে স্বাধীন মানুষ হিসাবে ঘুরতে পারবে, ক্ষমতা থেকে বেরিয়ে গেলে তাকে জেলখানায় যেতে হবে। তার জন্য কিন্তু একেবারে খুব একটা সুবিধাজনক অবস্থা আছে বলে আমি মনে করছি না। আর অন্যদিকে যদি আমি আসি, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের 1 নম্বরের বন্ধু, এবং এখন এই যুদ্ধটা ইসরায়েল এতদিন ধরে 8 মাস ধরে চালিয়ে যেতে পেরেছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য। সেটা আপনি আর্থিক সমর্থন বলেন, সামরিক সমর্থন বলেন, কূটনৈতিক সমর্থন যদি বলেন। কাজে সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচন সামনে, এবং এই নির্বাচনে ইতিমধ্যেই তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ডেমোক্রেটিক পার্টির সমর্থক অনেকদিন ধরেই সমর্থন করেন, তাদের মধ্যে বিভাজন শুরু হয়েছে। যারা মুসলিম জনগোষ্ঠী তাদের মধ্যে বিভাজন হচ্ছে। তরুণ প্রজন্ম যারা তার সমর্থক তারা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। কাজে এখানে বাইডেন সাহেবের রাজনৈতিক ভাগ্যের বিষয়টাও কিন্তু জড়িত হয়ে পড়েছে। কাজেই বিভিন্ন দিকের রাজনৈতিক এবং খুব ব্যক্তিগত স্বার্থে কিন্তু বিষয়টা এখন একটা নিষ্পত্তির দ্বার প্রান্তে এসছে বলে আমার মনে হয়। এবং সেই কারণেই আমার ধারণা হামাস ইসরায়েল হ্যাঁ বলার আগেই কিন্তু, যদিও মার্কিনিরা এই রেজলিউশনে বলেছে যে ইসরায়েল এটা মেনে নিয়েছে,
এটা তারা বলেছে, কিন্তু ইসরায়েল কিন্তু এখনো সেই কথা বলেনি। তার আগেই কিন্তু হামাস বলেছে, তারা ওয়েলকাম করেছে, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে তারা বলেছে, কিন্তু তারা ইঙ্গিত দিয়েছে যে তারা এটা স্বাগত জানাচ্ছে। কিন্তু বাস্তবায়নের জন্য যে সক্রিয়তা দরকার সেটা তারা হামাস করবে কিনা বা দেখাবে কিনা সেটা নির্ভর করবে ইসরায়েল কি সিদ্ধান্ত নেয়। এখানে আমি আবার একটা দ্বিচারিতা দেখছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী মুখে বলছেন যে আমরা এসব মানবো না, আমরা হামাসকে ধ্বংস করা অব্দি আমরা যুদ্ধ চালিয়ে যাব। আবার আজকেই ব্লিংকেন সাহেবের সাথে ওনার একটা মিটিং হয়েছে, ব্লিংকেন কিন্তু ভিজিট করছেন ওই অঞ্চল। তিনি বলেছেন বেরিয়ে যে হ্যাঁ, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে বলছেন ইসরায়েল এটা মেনে নিয়েছে, তার গ্যারান্টি কি? তিনি বলছেন আমার সাথে আলোচনায় নেতানিয়াহু সেটা মেনে নিয়েছে। এখন এটাও সম্ভব, তার কারণ হচ্ছে নেতানিয়াহু পাবলিকলি এখন কোনো বক্তব্য দিতে পারবেন না যে বক্তব্য তার সরকারের জন্য বিপজ্জনক হয়ে যাবে, অর্থাৎ যারা উগ্র ডানপন্থী তারা বেরিয়ে যাবে। তো এমনও হতে পারে যে তিনি মার্কিনীদের বলছেন ঠিক আছে, আমার যদি মানে তাহলে আমিও মানবো, কিন্তু আমি পাবলিকলি সেটা এই মুহূর্তে বলবো। তো আমার কথা হচ্ছে যে যদি যুদ্ধটা কোনো রকমের বন্ধ হয়, ফার্স্ট ফেজ যেটা এই প্রস্তাবে 3 ফেজের কথা বলা হয়েছে। প্রথম ফেজে যদি যুদ্ধটা বন্ধ হয়, কিছু হোস্টেজ যারা আছে তাদেরকে যদি রিলিজ করা হয়, তাহলে আমি মনে করি একটা ইতিবাচক অনুকূল পরিবেশ তৈরি হবে। এবং যুদ্ধটা একবার বন্ধ হলে আবার চালু করতে কিন্তু আরেকটা উদ্যোগের প্রয়োজন হয়, এবং সেখানে যেহেতু মার্কিনীরা এখন মাঝখানে আছে, কাজে সেক্ষেত্রে ইসরায়েলের জন্য এই প্রথম ধাপের পরে বেরিয়ে যাওয়াটা একটু বোধহয় ডিফিকাল্ট হবে। আমি এই জায়গা থেকে আবার আপনি শুরু করবো, এবং আপনি যার কথা বললেন যে যুদ্ধকালীন একজন মন্ত্রী ইসরায়েলের বেনি গান্টোস তিনি পদত্যাগ করেছেন এবং বলেছেন লক্ষ্য পূরণে বাধা তৈরি করছে বেনিয়ামিন নেতানিয়াহু। আমি এই ইস্যুটা নিয়ে আলাদা করে আসবো। তার আগে ডক্টর মোস্তফা সরওয়ার আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখছিলাম জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে সেখানে বলা হচ্ছিল অন্তত 60% ইসরায়েলি নাগরিক এই যুদ্ধ বন্ধ চায়, এবং জো বাইডেন তিনি যখন এই স্থায়ী যুদ্ধবন্ধের প্রস্তাব দিতে যাচ্ছিলেন তখন অন্তত 40% ইসরায়েলি নাগরিক এই যুদ্ধ বন্ধ চায়, এমন একটা পরিসংখ্যান এসেছে। নেতানিয়াহু এই যুদ্ধটা কন্টিনিউ করতে চান, কারণ আন্তর্জাতিক আদালতে গণহত্যা যে মামলা ঝুলছে, তাদের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনীতির একটা টিকিয়ে রাখার জন্য, নিজে টিকে থাকার জন্য হয়তো এই যুদ্ধটাকে টিকিয়ে রাখতেই হবে। প্রশ্ন হচ্ছে যদি এই বাস্তবতা থাকে তাহলে মানে যুদ্ধবিরতির বিরোধিতা করার সক্ষমতা আসলে কতটুকু থাকবে? যদি আমি কিছুটা স্পষ্ট হয়েছি, আপনার অবজারভেশন একটু জানতে চাই। হ্যাঁ, আমি আমার খুবই প্রিয় ছোট ভাইয়ের মতন হুমায়ুন, অ্যাম্বাসেডার, মাননীয় অ্যাম্বাসেডার হুমায়ুন, তার সঙ্গে আমি একমত। আমি আশাবাদী যে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তার কারণ হলো এই যুদ্ধ বন্ধের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে। যুক্তরাষ্ট্র যদি অর্থ না দেয়, অস্ত্র না দেয়, আর যদি কখনো বাই চান্স বলে যে আমি ইসরায়েলকে আর সমর্থন করছি না, তাহলে ইসরায়েলের এক্সিস্টেন্স প্রশ্নবোধক হয়ে দাঁড়াবে। কাজেই ইসরায়েলের আমি জানি যে তাদের আভ্যন্তরীণ গোলমাল রয়েছে। তার কারণ যেটা শ্রদ্ধেয় হুমায়ুন যেটা বলেছে, যে এটা নেতানিয়াহুর এক্সিস্টেন্স, তার এক্সিস্টেন্স নির্ভর করছে যুদ্ধটাকে প্রলম্বিত করতে, কিন্তু সেটা ইসরায়েলের স্বার্থ নয়। আমি জেরুজালেম পোস্টে 2 দিন আগে একটা এডিটোরিয়াল পড়েছি, অফ এডিটোরিয়াল। ওখানে ক্লিয়ার একজন ব্রিগেডিয়ার জেনারেল লিখেছে যে এই যুদ্ধ যদি প্রলম্বিত হয় তাহলে ইসরায়েল নামে আর কোনো রাষ্ট্র ভবিষ্যতে না থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এমনি এক পরিস্থিতিতে আমার মনে হয় যে যেহেতু চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে, এই যুদ্ধ অচিরেই বন্ধ হবে। ইসরায়েল এটাকে মেনে নেবে, এই প্রস্তাবটাকে। কারণ লক্ষ্য করুন, এই প্রস্তাবটা কিন্তু যুক্তরাষ্ট্র সিকিউরিটি কাউন্সিলে এটাকে প্রস্তাব করেছে, এবং এখানে 14 জন রাজি হয়েছে, কেউ ভেটো দেয়নি। রাশিয়া ইচ্ছা করলে সে ভিটো দিতে পারতো, দেয়নি, কিন্তু সে অ্যাবস্টেইন করেছে, সে ভোট দেয়নি, বিরত ছিল। এবং সে একটা কথা সুন্দর বলেছে, আমি বলবো, সে বলেছে যে আমরা কংক্রিট ব্যাপারটা দেখতে চাচ্ছি, ইন নেগোসিয়েশনস, ইন ডিটেল। সেটা কিন্তু ওই প্রস্তাবের ভেতরে ডিটেল নেই, কিন্তু ওই প্রস্তাবের আর একটা সবচেয়ে সৌন্দর্য যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, শেষের দিকে ওই প্রস্তাবে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে কোনো ক্রমে গাজার যে ভূখণ্ড, সেখানে কোনো কম্প্রোমাইজ হবে না। যে ইসরায়েল বলবে যে আমি এখান থেকে একটা নেব, ওখানে আমার সিকিউরিটি এনক্লেভ দরকার, দ্যাট ইজ নট অ্যালাউড ইন দ্যাট রেজলিউশন।
আরো, এবং এটা বাইন্ডিং রেজলিউশন, এটা সিকিউরিটি কাউন্সিলের। আরো একটা ঘটনা ওর ভেতরে আছে যেটা আমাকে খুব আমাকে আশাবাদী করেছে। সেখানে বলা আছে 2 স্টেট সলিউশন, এবং সেটাও ওখানে উল্লেখ করা আছে। কাজে ওভারঅল এই যে প্রস্তাবটা, রেজলিউশনটা হলো, আমি এটাকে সাধুবাদ দিচ্ছি বাইডেনকে। কিন্তু বাইডেনের এটা করা উচিত ছিল আরো অনেক আগে। এটা যদি সে অনেক আরো আগে করত, তাহলে গাজাতে যে হত্যাযজ্ঞ হয়েছে, যে শিশু নারীরা মৃত্যু মুখে পড়ে গেছে, এগুলো হতো না। কাজেই সেটা সে করেনি, সেজন্য আমি তাকে আবার অপবাদও দিচ্ছি। আর এটা যে এখন সে প্রপোজ করলো এবং এটা পাশ করলো, সেজন্য আমি আবার কিছুটা সাধুবাদ দিচ্ছি। কিন্তু সে যদি এটাকে পুরো ইমপ্লিমেন্ট না করতে পারে, তাহলে এর কোনো অর্থ নেই। কিন্তু আমার ধারণা যে সেটা তার নিজের নির্বাচনের স্বার্থে, যেটা অ্যাম্বাসেডর হুমায়ুন বলেছেন, যে তার নিজের নির্বাচনের স্বার্থেই সে সেটা করবে। আসলে হয় কি, পররাষ্ট্রনীতির ব্যাপারে আমরা দেখেছি যে প্রত্যেকটা দেশ নিজের স্বার্থের বাইরে কেউ যায় না। এটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন না, ফরেন পলিসি। কাজে যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থ দেখছে, বাইডেন তার নিজের স্বার্থ দেখছে, তার নিজের নির্বাচনের জন্য এটাকে অচিরে ইমপ্লিমেন্ট তাকে করতে হবে। যদি না করে, তাহলে তার নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা জিরো। আমি এখানে আছি ভেতরে, আমি জানি যে এখানে প্রোগ্রেসিভ ইয়াং মুসলিম ভোটার্স, এদের যে বর্তমানের যে পরিস্থিতি, তাতে বাইডেন যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে না পারে, তাহলে সে সুইং স্টেটগুলোতে মিশিগানে হেরে যাবে, পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিনেসোটা, জর্জিয়া, এগুলোতে সে গরুহারা হবে। কাজে সে সেটা করবে না। এখন কথা হলো যে এইটা যদি গ্রহণ করে ইসরায়েল, হামাস করবে। আমার মনে হচ্ছে ইসরায়েল যদি এটাকে গড়িমসি করে, তাহলে তো বাইডেন উইল পুট প্রেশার, এবং তাতেও কিন্তু নেতানিয়াহুর গভর্নমেন্ট কলাপস হয়ে যেতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের হাতে চাবিকাঠি। আবার ওদিকে যদি সেটাকে প্রলং করতে যায়, তাহলেও কিন্তু তার অবস্থা বেশি ভালো হবে না। অলরেডি বেনি গান্স, সে কিন্তু অলরেডি উইথড্র করে চলে গেছে, এবং আরো কয়েকজন পার্টনার তারা কিন্তু ওয়ার্নিং দিয়েছে। কাজে আমি মনে করি যে নেতানিয়াহুর অবস্থা খুব জটিল। আলটিমেটলি তাকে হয়তো কারাগারের দিকে যেতে হবে, জেল খাটতে হবে, ইসরায়েলের জেলে। একদম একদম। এবং আর পাপের প্রায়শ্চিত্ত আরো বেশি হওয়া উচিত, কারণ আইসিসি যে কেস করেছে, সেই কেসটার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সেনেট একটা বাইপার্টিজান কন্ডেমনেশন করার চেষ্টা করেছিল, হ্যাঁ, কিন্তু সেটা ভণ্ডুল হয়ে যাচ্ছে, এবং প্রেসিডেন্ট বাইডেন ওটাকে অপোজ করেছে। রিপাবলিকানরা বেশি উৎসাহিত, ডেমোক্রেটিক পার্টির অল্প কয়েকজন সেনেটর, কিন্তু ওটা কিন্তু অলরেডি স্থগিত হয়েছে। কাজেই আমার যেন মনে হচ্ছে সব দিক থেকে আমি যেন আশার আলো দেখছি। অনেকে এইভাবে বিষয়টা ব্যাখ্যা করছিলেন যে মানে যুদ্ধটা দিন শেষে ইসরায়েল বনাম গাজা হয়নি, মানে হামাস হয়নি, হয়ে গেছে আসলে নেতানিয়াহু বনাম হামাস, কারণ একমাত্র নেতানিয়াহুর জন্য সমাধানটা হচ্ছিল না। আমি এই জায়গায় জনাব হুমায়ুন কবির আপনার কাছে আসতে চাই। মানে আমরা তো আন্তর্জাতিক ইস্যু নিয়ে সবসময় একটু সন্দেহ করি, কারণ উপরে যা দেখা যায় ভেতরে হয়তো গল্পটা আলাদা। তো বেনি গান্টুস যখন আসলে পদত্যাগ করলেন, তিনি কোট করি, উনি বলেছিলেন যে নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন, এই কারণে আমরা জরুরি সরকার ছেড়ে যাচ্ছি। অনেকে বলছেন যে বেনি গান্টুস এটি আসলে করেছেন নিজের স্বার্থে, কারণ তিনি ফিল করতে পারছেন নেতানিয়াহুর পরিণতি, এবং পরবর্তী তিনি এই স্বপ্নটাও দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন এবং তিনি আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়ে যাবেন। মানে সমীকরণটা আপনার কাছে এরকম মনে হয় কিনা, বেনি গান্টুসের মনোভাবটা? মানে তা তো বটে, এটা একটা সম্ভাবনা তো আছেই তার, কারণ বেনি গান্টস এমনিতেও তার প্রতিদ্বন্দ্বী ছিল। এই যুদ্ধ শুরু হওয়ার পরে যেটাকে বলা হয় ইমার্জেন্সি গভর্নমেন্ট, সেই সরকারের আপৎকালীন সময়ের সরকারে তিনি যোগ দিয়েছেন, এবং তিনি কিন্তু ইসরায়েলের প্রাক্তন আর্মি চিফ। তো কাজেই উনি সামরিক বিষয়টাও সম্পর্কে তার ভালো ধারণা আছে, এবং যেহেতু সাম্প্রতিককালে রাজনীতিতেও এসছেন, এখন আমার ধারণা যদি একটা স্বচ্ছ নির্বাচন যদি হয় কাছাকাছি সময়, তাহলে বেনি গান্টসের প্রধানমন্ত্রী হওয়াটা খুব বেশি কঠিন হবে না হয়তো, কারণ তার রেপুটেশন এমনিতেও ভালো, এবং তার সাথে আমার ধারণা অন্যান্য দলগুলো যারা মধ্যপন্থী দল আছে তারাও হয়তো তার সমর্থন দেবে। এখন যেটা বলছেন, আমি আরো একটা দিক আপনাকে নিয়ে আসি আলোচনা, যে কয়েকজন ব্যক্তির ভূমিকাগুলো কিন্তু খুব, আমি বলবো যে খুব দৃশ্যমান বা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই যে হামাস আজকে বলছে, বা হামাসের রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে বলেছে যে আমরা এটাকে স্বাগত জানাচ্ছি,
কিন্তু হামাসের যিনি লিডার সানোয়া, যিনি গাজাতে আছেন এবং যিনি যুদ্ধ পরিচালনা করছেন, তিনি কিন্তু এখনো কিছু বলেননি। এবং তার একটা ইন্টারভিউ গতকালই ওয়াল স্ট্রিট জার্নালে বের হয়েছে এবং সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা তিনি বলছেন। আমি দুই একটা কথা বলে দিই, আমি জাস্ট আমাদের দর্শক বন্ধুদের হয়তো ভালো লাগবে। তিনি বলছেন, আমরা অনেকগুলো কথা বলছেন। একটা হচ্ছে যে এই যে 7ই অক্টোবরে হামলার সময়তে যে নারী শিশু ওদেরকে হোস্টেজ করা হয়েছে, তিনি বলছেন যে এই কাজটা হয়তো আমাদের ঠিক হয়নি, আমাদের আরেকটু বেশি চিন্তা করা দরকার ছিল। নিজেকে দায়িত্ব নিয়েছেন যে হ্যাঁ, এখানে আমাদের কিছুটা ঘাটতি ছিল। আবার বলছেন, আমরা যখন এটা করি তখন যে ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখাবে, যেরকম প্রতিক্রিয়া আমরা আশা করছিলাম সেরকম প্রতিক্রিয়াই আছে। এবং তিনি বলছেন, আমরা যে ইসরায়েলকে যেখানে দেখতে চেয়েছিলাম ইসরায়েল ঠিক সেখানেই আছে। তার অর্থ হচ্ছে যে হামাসের ধারণা হচ্ছে যে এই যুদ্ধটা এখন ইসরায়েল যদি বেশি দিন চালিয়ে যেতে চায় তাহলে ইসরায়েলের জন্য বিপদ হবে। আমি আসলে জনাব এম হুমায়ুন কবির, আপনাকে থামাতে সত্যি খুব খারাপ লাগছে, কারণ সময়টা যেহেতু কম। আমি আরেকটা বিষয় যেটা আজকে সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশে তো বটেই, সেটা দিয়ে আসলে আলাপটা শেষ করব। ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে আসি। আমরা দেখেছিলাম যে যুক্তরাষ্ট্রে যখন ছাত্র আন্দোলন হলো তখন ইসরায়েলি পণ্য বয়কটের ডাক উঠলো, বাণিজ্যিক সম্পর্ক নতুন করে ভাবার দাবি উঠলো, একটা চাপ বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি এই বয়কট নিয়ে। এবং সেই বয়কটের তালিকায় টেক জায়ান্ট গুগলের নাম শুনতে পাচ্ছি, হার্ডওয়্যার ইন্টেলের কথা শুনতে পাচ্ছি, কোমল পানীয় কোকাকোলার কথা শুনতে পাচ্ছি, ইত্যাদি পণ্য বর্জনের ডাক উঠেছে। আমাদের দেশেও সাম্প্রতিক সময়ে একটা বিজ্ঞাপনে সেই বিতর্ক তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে নানা রকম সমালোচনা ঝড় উঠছে। আপনি মনে করেন কিনা বিশ্বব্যাপী পণ্য বর্জনের, ইসরায়েলি পণ্য বর্জনের এই ডাকটা দিয়ে ইসরায়েলি আগ্রাসন থামানো যাবে কিনা, সেই চাপটা আসলে ইসরায়েলের উপর তৈরি করা যাবে কিনা? হ্যাঁ, সেটা তো অর্থনৈতিক চাপটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো কান্ট্রি। এবং ইসরায়েল ইজ এ ভেরি, ইউ নো দ্যাট ইজ রান বাই ভেরি এফিশিয়েন্ট পিপল। এবং ওদের কাছে যে যদি তাদের পণ্য বর্জন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে তো ইকোনমির উপরে ইম্প্যাক্ট পড়বে। কাজে সেটা একটা প্রেশার। কিন্তু সবচেয়ে বড় প্রেশার হলো যুক্তরাষ্ট্রের প্রেশার। যুক্তরাষ্ট্র, আপনারা জানেন, কিছুদিন আগে $26 বিলিয়ন দিয়েছে। হ্যাঁ, শুধু তাই নয়, প্রতি বছর 4 থেকে 5 বিলিয়ন দেয়। $300 বিলিয়ন দিয়েছে এ পর্যন্ত। এবং যে অস্ত্রগুলো ব্যবহার করেছে, যেমন 2000 পাউন্ডার, এই 2000 পাউন্ডার বম, আনস্মার্ট বমগুলো, এটা কিন্তু যুক্তরাষ্ট্র তৈরি করেছে। এবং সেটা ইসরায়েল এটা তৈরি করতে পারে না। সেটা ওখানে তারা এইটা বম্বিং করে সবচেয়ে গাজার ধ্বংস করেছে। কাজেই যুক্তরাষ্ট্রের হাতে চাবিকাঠি। বিশ্ব যেটা করবে সেটার একটা প্রেশার রয়েছে, কিন্তু সবচেয়ে বড় চাবিটা হলো ওই বাইডেনের হাতে। সে যদি ওই চাবিটা চালিয়ে দেয় তাহলেই কাজ ঠিক হয়ে যায়। কিন্তু এখানকার বিভিন্ন রকমের লবি সিস্টেম আছে, বিভিন্ন রকম ইন্টারনাল ব্যাপার আছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে সেটা সে কাটিয়ে উঠেছে। এই যে কাটিয়ে ওঠার জন্যই আমি আশাবাদী যে এই যুদ্ধ বন্ধ হবে। আন্তর্জাতিক প্রেশার রয়েছে, কিন্তু সবচেয়ে বড় যেটা যুক্তরাষ্ট্রের প্রেশার। আমরা এই আশাবাদ নিয়ে আসলে আলাপটা শেষ করি এবং অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং সময় থাকলে আলাপটা আরও দীর্ঘ করতাম। অনেক ধন্যবাদ আবারও। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির আমাদের সঙ্গে ছিলেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর মোস্তফা সরোয়ার আমাদের সঙ্গে ছিলেন। আলোচনার বিষয় ছিল গাজায় আসলে শান্তি কতদূর, যেহেতু প্রস্তাব পাশ হয়েছে যুদ্ধবিরতির, সেটার ফলাফলটা আসলে কী হতে পারে, মূলত এটি নিয়ে কথা বলছিলাম। এবং এটাই ছিল সংবাদযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথে থাকুন।